তাহলে সবাইকে স্বাগতম। আজকে আমরা পর্যায় সারণী পার্ট 2 শুরু করব। অর্থাৎ পর্যায় সারণীর আমাদের কিছুটা পার্ট বাকি আছে, তো যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা টপিক। তো আমরা পর্যায় সারণী পার্ট 2 এটাকে আমরা আজকে শুরু করব। চলো দেখে নেওয়া যাক আমরা পর্যায় সারণী পার্ট 2 তে কি কি পড়ব। তো এটা হচ্ছে নিট এবং জেইই এর জন্য, জেইই মেন্স এর জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। তাহলে লাস্ট আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার করেছিলাম আগে ইয়েতে, এবং আইইউপিএসসি নোমেনক্লেচারে আমরা জানি যে 100, ঠিক আছে, 100, এই 100 এর উপরের যে অ্যাটমিক নাম্বার যাদের হবে তাদের ক্ষেত্রে আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার কিভাবে করব। অর্থাৎ 100-র উপরে যাদের হবে সেক্ষেত্রে আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার কি করে করব, সেটা আমরা আজকে দেখব। যে যাদের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার গ্রেটার দেন 100, মানে 101, 102, 103, এরকম করে 118, এই সমস্ত মৌলগুলির ক্ষেত্রে আমাদের আইইউপিএসসি নোমেনক্লেচারে আইইউপিএসসি নাম কি হবে। তো বলছে যে আমরা যখন এই যে লিখবো 101, 102, তাহলে এগুলো তো এক একটা ডিজিট, 1, 0, 2, 3, এগুলো তো একটা ডিজিট। তাহলে সেই ডিজিটের অনুযায়ী আমাদের নামকরণ হবে। তো বলছে যদি 0 ডিজিট হয়, মানে 0 যদি হয় ডিজিটটা, তাহলে সেটা নীল হবে, সেটার নাম হবে নীল। এবং তার অ্যাব্রিভিয়েশন, মানে নামের যে সামনের অংশটা, সেটা এন, অর্থাৎ সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করবো, মানে চিহ্ন যদি বলি আমরা তাহলে। এবারে যদি 1 হয়, 1 হলে পরে ইউএন, এবং তার জন্য আমরা ইউ ব্যবহার করব। 2 হলে পরে বাই, তার জন্য বি ব্যবহার করব। 3 হলে পরে ট্রাই, 3 ব্যবহার করব। 4 হলে পরে কোয়াড, মানে কিউ ব্যবহার করব। 5 হলে পরে পি ব্যবহার করব, পেন্ট যেটাকে বলি। 6 হলে পরে হেক্স, এন ব্যবহার করব, সরি এইচ ব্যবহার করব। 7 হলে পরে সেপ্ট, যেটাকে এস ব্যবহার করব, ঠিক আছে। 8 হলে পরে অক্ট, যেটাকে ও ব্যবহার করব। আর 9 হলে পরে ইন, যেটাকে ই ব্যবহার করব। এবারে বলছে নামগুলো যখন আমরা লিখবো তখন নামের শেষে যদি আই থাকে তাহলে পরে শুধুমাত্র ইউএম যোগ করব, আর যদি আই না থাকে তাহলে পরে আই ইউএম যুক্ত করব, ঠিক আছে। তাহলে পরে বলছে কি, যে যদি আই থাকে, যেমন ট্রাই, বাই, ঠিক আছে, এই যে এগুলো ট্রাই আছে, বাই আছে, এই সমস্ত লাস্টে যেমন আই আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের আর আই যোগ করার দরকার পড়বে না, তখন আমাদের শুধুমাত্র ইউএম যোগ করলেই হবে। আর যদি ইউএন থাকে, নীল থাকে, কোয়াড থাকে, পেড থাকে, তাহলে পরে সেক্ষেত্রে লাস্টে আই ইউএম আমাদের যুক্ত করতে। তাহলে আমরা যদি 2-4টা এক্সাম্পল দেখে নিই তাহলে পরেই বুঝতে পারবো। যে আমাদের সাপোজ ধরে নেওয়া যায় যে 106 আছে, তাহলে 106 যদি আমরা করি তাহলে 106 অ্যাটমিক নাম্বার। তাহলে এই 106 অ্যাটমিক নাম্বারের যে মৌলটা, তার যে আইইউপিএসসি নাম, সেই আইইউপিএসসি নামকরণ কি হবে। তাহলে 106-এর যে আইইউপিএসসি নামকরণ, সেটা কি হওয়া উচিত, 1। এই 1-এর জন্য ইউএন হওয়া উচিত, ইউএন। 0-র জন্য কি হওয়া উচিত, 0-র জন্য হওয়া উচিত নীল। আর 6-এর জন্য কি হওয়া উচিত, 6-এর জন্য হওয়া উচিত হেক্স, ঠিক আছে। তাহলে নীল হেক্স। এবার লাস্টে কি আছে, এক্স। তো অবভিয়াসলি তাহলে এখানে আমরা লাস্টে আই ইউএম যোগ করব। তাহলে আই ইউএম যদি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে গিয়ে নাম, ইউএন, উন নীল হেক্সিয়াম। তাহলে নীল হেক্সিয়াম, এবং এটার যদি চিহ্ন বলি তাহলে ইউএনএইচ। এটা দাঁড়াচ্ছে গিয়ে 106-এর অ্যাটমিক নাম্বার যদি হয় তার যে নাম, আইইউপিএসির নাম, সেটা হবে। এরপরে নেক্সট বলছে যে যদি আমাদের 118 হয়, 118,
তাহলে 118 হলে পরে কি হচ্ছে, 1 মানে গুণ, তারপরে আবার গুণ প্লাস ও সি টি, অক্ট। ঠিক আছে, যেহেতু লাস্টে টি আছে তাহলে আই ইউ এম, তাহলে উন অক্টিয়াম, এবং এর সংকেত হচ্ছে ইউ ইউ ও। ঠিক আছে, উনুন অক্টিয়াম। এবারে যদি আমাদের দেওয়া থাকে 112, 112 112, তাহলে সেক্ষেত্রে কি করব, ইউ এন প্লাস আরেকটার জন্য ইউ এন প্লাস 2 মানে বাই প্লাস ইউ এম যোগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে কি, উন উন বি আম, উনুন বিয়াম, ইউ ইউ বি। তাহলে এইভাবে আমরা আইইউপিএসি নোমেনক্লেচার করতে পারি। যাদের ক্ষেত্রে 100 এর বেশি অ্যাটমিক নাম্বার হবে তাদের ক্ষেত্রে আমরা নামকরণ এভাবে করতে পারি। তাহলে আইইউপিএসি নামকরণ আমরা এভাবে করতে পারি। তাহলে অনেক সময় দিয়ে দিতে পারে যে হয়তো দিয়ে দিল 117, এই মৌলটার আইইউপিএসি নোমেনক্লেচার কি হবে বা আইইউপিএসির নামকরণ কি হবে। তখন সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে তাহলে এটার আইইউপিএসির নামকরণ কি হবে। 1 মানে উন, তারপরে উন, তারপরে 7 মানে হচ্ছে কি সেপ্ট, এসিপিটি সেপ্ট, তারপরে যেহেতু টি আছে তাহলে আইইউএম যোগ করতে হবে, আইইউএম, তাহলে উনুন সেপ্টিয়াম, এবং এটা ইয়ে হবে, আমাদের সংকেত হবে ইউইউএস। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের সংকেত কিংবা সংকেত দিয়ে দিতে পারে, সংকেত দিয়ে বললো যে এটার আইইউপিএসি নোমেনক্লেচার কি হবে, কিংবা নাম দিয়ে বললো যে এটা আমাদের, এবার সাপোজ ধরলাম যে বললো উন বি হেক্সিয়াম, তাহলে উনবি হেক্সিয়াম যদি হয়, বললো যে যদি কোনোদিনও হয় এরকম উনবি হেক্সিয়াম, তাহলে সেক্ষেত্রে তার নোমেনক্লেচার মানে অ্যাটমিক নাম্বার কি হবে। তাহলে উনবি হেক্সিয়াম, উন মানে হচ্ছে কত 1, বিআই মানে 2, ঠিক আছে, সরি 1, তারপরে 2, তাহলে হেক্স, হেক্স মানে কত, হেক্স মানে 6, তাহলে 126 তার হবে অ্যাটমিক নাম্বার। এবার এটার যদি আমরা যদি বলি সংকেত কি হবে, তাহলে ইউ বি এইচ। তাহলে এইভাবে আমাদের আইইউপিএসি নোমেনক্লেচার করতে হবে, যেটা আমরা আগে দেখেছি। এরপরে নেক্সট নেক্সট যদি আমরা করি, দ্যাট ইজ বলছে যে মৌলের বিভিন্ন পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে মৌলের কোন কোন পর্যায়বৃত্ত ধর্ম থাকে, যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এবং মৌলের ক্ষেত্রে আমাদের খুব দরকার। আমরা যদি পর্যায় সারণীতে, শুধু পর্যায় সারণী না, বাকি সমস্ত ক্ষেত্রে আমাদের এটাকে প্রয়োজন আছে। তাহলে সেই পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি, সেগুলো আমরা যদি একবার দেখে নিই। কি কি, নাম্বার 1 বলছে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস কি জিনিসটা আমরা জানি। অ্যাটমিক রেডিয়াস যাকে বাংলায় বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধকে বলা হয় অ্যাটমিক রেডিয়াস। ঠিক আছে, এবার কাকে বলে কি বলে সেগুলো আমরা পরবর্তী আসবো। তারপরে যেমন বলছে আয়নিক রেডিয়াস, এটাও এক ধরনের আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। আয়নিক রেডিয়াস পারমাণবিক রেডিয়াস প্রায় একই জিনিস, শুধু একটু আলাদা আছে, টার্মটা একই। সেটা হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ। নেক্সট বলছে যে কি মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, অর্থাৎ ধাতব ও অধাতব ধর্ম। তাহলে ধাতব ও অধাতব ধর্ম। নেক্সট বলছে অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি। তাহলে অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি মানে হচ্ছে জারণ ও বিজারণ ধর্ম। ঠিক আছে, এখানে জারক বিজারকও চলে আসবে। তারপরে বলছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে আয়নীভবন শক্তি, যেটাকে আমরা বলছি আয়নন বিভবে বলা হয়, আয়নয়ন বিভব। ঠিক আছে, নেক্সট বলছে ইলেকট্রন এফিনিটি, যেটাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি।
ইলেকট্রন এফিনিটি। তারপরে বলছি ইলেকট্রোনেগেটিভিটি, যেটাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। এবং লাস্ট ওয়ান, এখানে আমরা ডেনসিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলো আমরা দেখব। তাহলে দেখতে পারবি, সমস্যা নেই। তাহলে এগুলো আমাদের দেখার আছে। এবারে আমরা এক একটা করে জিনিসকে আমরা পড়বো, ঠিক আছে? কোন কোন জিনিসগুলো আমাদের লাগবে, যে যে জিনিস লাগবে সেই সেই জিনিসগুলো আমরা পড়বো। তাহলে প্রথম যেটা লাগছে সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে হোয়াট ইজ অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ কি, সেই জিনিসটা আগে আমাদের জানতে হবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি, আমরা যদি দেখি যে যে একটা অ্যাটম, তার যে নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের থেকে আউটার মোস্ট যে ইলেকট্রন, সবার বাইরে যে ইলেকট্রনটা, তার মধ্যে যে দূরত্বটা, নিউক্লিয়াস এবং বাইরের যে রেডিয়াসের যে দূরত্ব, সেটাকে আমরা বলছি আর, দ্যাট ইজ অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে পরে বলছে যে এই একটা অ্যাটম, সেই অ্যাটমটা নিউক্লিয়াসের থেকে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন যে দূরত্ব, সেটাকে আমরা বলছি অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ। এখন বলছে যে তাহলে পরে এটা যদি একটা মলিকুল তৈরি করে, তাহলেও তার সর্ববহিস্থ কক্ষের থেকে ইলেকট্রনের দূরত্ব হতে পারে। আবার যদি মেটাল হয়, তাহলে মেটালের ক্ষেত্রেও আমাদের একটা রেডিয়াস পাচ্ছি। আবার বলছে যদি পাশাপাশি থাকে দুটো মলিকিউল, তাহলে সেক্ষেত্রেও এক ধরনের রেডিয়াস পাবো, সেটা আমরা আসবো। তাহলে আমাদের মোটমাট যেটা জানতে হবে সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কোনটাকে বলছি, যে একটা পরমাণু নিউক্লিয়াসের থেকে তার সর্ববহিস্থ কক্ষে আউটার মোস্ট ইলেকট্রনের যে দূরত্ব, সেটাকে আমরা বলছি অ্যাটমিক রেডিয়াস। এবার বলছে এই অ্যাটমিক রেডিয়াসটার কথা যদি বলি, তাহলে সেই অ্যাটমিক রেডিয়াসটা কি হচ্ছে, এটা বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, ঠিক আছে, তাহলে লেফট টু রাইট, বাম দিক থেকে যদি ডান দিকে যাই, দেখা যাচ্ছে দেখো এটার সাইজ কমে যাচ্ছে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে রেডিয়াস কমে যাচ্ছে, এবং এই তীর চিহ্নটা বোঝা যাচ্ছে এটাই, যে পেছনের দিকটা বড়, সামনের দিকটা ছোট, তার মানে ধীরে ধীরে এটা কমে যাচ্ছে। তাহলে অ্যাটমিক রেডিয়াস কি হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে গেলে ধীরে ধীরে ডিক্রিজ করে যাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, ডিক্রিজ করছে বা হ্রাস পাচ্ছে, হ্রাস পায়। এবার বলছে যে যদি আমরা উপর থেকে নিচে নামি, তাহলে তীর চিহ্নর মাথাটা মোটা, এটা সরু, তার মানে উপর থেকে নিচে, টপ টু বটম, টপ টু বটম, টপ টু বটমে যদি যাই, তাহলে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বা যেটাকে আমরা বলছি ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, ইনক্রিজ করছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে পরে হ্রাস পাচ্ছে অ্যাটমিক রেডিয়াস, আর উপর থেকে নিচে নামলে পরে বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা এখানে দেখছি সাইজও তাই, সিজিএমের এখানে দেখছি সিজিএমের সাইজ সব থেকে বড়, আর এখানে হিলিয়ামের সাইজ সব থেকে ছোট দেওয়া আছে। হুম। এবারে বলছে যে আয়নিক রেডিয়াস। তাহলে আয়নিক রেডিয়াস, এরপরে আমরা আয়নিক রেডিয়াসের কথা বলেছিলাম। তাহলে আয়নিক রেডিয়াসটা কি, এই যে অ্যাটমিক রেডিয়াস যেটা আছে, সেই অ্যাটমিক রেডিয়াসটা সেম জিনিস, সেম অ্যাটমিক রেডিয়াস, কিন্তু সেখানে কি হবে, যখন একটা আয়নের ক্ষেত্রে আমরা দেখবো, সেটা ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে, হোয়াটএভার, তাহলে সেই আয়নের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং আউটার মোস্ট ইলেকট্রনের মধ্যেকার যে দূরত্ব, দ্যাট ইজ আর, সেটাকে আমরা বলছি আয়নিক রেডিয়াস। তাহলে আয়নিক রেডিয়াস কি, নিউক্লিয়াসের থেকে আউটার মোস্ট ইলেকট্রনের যে দূরত্ব, সেটাকে আমরা বলছি আয়নীয় ব্যাসার্ধ বা আয়নিক রেডিয়াস। এবার সেটা ক্যাটায়নও হতে পারে, ক্যাটায়নের ক্ষেত্রে হলে পরেও এটাই, এই যে আর, তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে এটা নিউক্লিয়াস এবং এটা আউটার মোস্ট ইলেকট্রন, এর মধ্যে দূরত্ব, এটাকে আমরা আর বলছি। তাহলে এটাকে আমরা বলছি আয়নিক রেডিয়াস। এবার বলছে যে আমরা একটি কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে দেখো এখানে ক্যাটায়নিক, ক্যাটায়নের ক্ষেত্রে ফর ক্যাটায়ন অ্যাটমিক রেডিয়াস ইজ গ্রেটার দেন আয়নিক রেডিয়াস, মানে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধটা তার আয়নীয় ব্যাসার্ধের থেকে কি হয়, বড় হয়। কখন, যদি সেটা ক্যাটায়ন গঠন করে। তাহলে আয়নটা যদি ক্যাটায়ন হয়, তাহলে তার যে পারমাণবিক রেডিয়াস, অর্থাৎ মূল পরমাণুর যে ব্যাসার্ধ, সেটা তার আয়নীয় ব্যাসার্ধের থেকে বড় হবে। তাহলে এখানে যেমন দেখছি আমরা সোডিয়াম, ঠিক আছে, এটা সোডিয়াম, তাহলে সোডিয়াম এটা কি আয়ন, সরি,
সোডিয়াম এটা হচ্ছে পরমাণু, তাহলে এই পরমাণুটার ব্যাসার্ধ হচ্ছে কত 190 পিকোমিটার পিএম। কিন্তু সেটা যখন Na প্লাস তৈরি করছে, মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে যখন ক্যাটায়ন তৈরি করছে, তখন সেই Na প্লাসের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কত 116 পিকোমিটার। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে যে ক্যাটায়নটা যখন তৈরি হচ্ছে তখন সাইজ হয়ে যাচ্ছে ছোট। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা হচ্ছে কত 145 পিকোমিটার, ঠিক আছে, এটার অ্যাটমিক রেডিয়াস। বাট যখন আয়ন তৈরি হচ্ছে অর্থাৎ Mg2+ তৈরি হচ্ছে যখন, তখন সেক্ষেত্রে রেডিয়াস কমে যাচ্ছে 86 পিকোমিটার, অর্থাৎ সেক্ষেত্রে রেডিয়াস কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি যে ক্যাটায়নের ক্ষেত্রে কি হচ্ছে যে অ্যাটমিক যে রেডিয়াসটা সেটা আয়নিক রেডিয়াসের থেকে বড় হচ্ছে। এবার অ্যানায়নের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানায়নের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস ইজ লেস দেন আয়নিক রেডিয়াস, মানে অ্যানায়নের ক্ষেত্রে আয়নিক রেডিয়াসের মানটা বড় অ্যাটমিক রেডিয়াসের তুলনায়। যেমন এখানে যদি Cl এর দেখি তাহলে Cl এর অ্যাটমিক রেডিয়াস কত 79 পিকোমিটার, এই যে Cl ছোট্ট অণু, ঠিক আছে, ছোট্ট পরমাণু। আবার সেটাই যখন Cl মাইনাস হয়ে যাচ্ছে তখন তার অ্যাটমিক রেডিয়াস হয়ে যাচ্ছে 167 পিকোমিটার, মানে প্রায় ডাবলেরও বেশি। তাহলে এটা হচ্ছে Cl মাইনাস। তাহলে Cl মাইনাসের ক্ষেত্রে আর Cl এর ক্ষেত্রে, Cl এর ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস কম, Cl মাইনাসের ক্ষেত্রে এর আয়নিক রেডিয়াসটা বেশি। অর্থাৎ Cl মাইনাস যখন হয়ে যাচ্ছে তখন অবভিয়াসলি সেটাকে আমরা আয়নিক রেডিয়াসই বলবো। তাহলে আমরা বলতে পারি যে আয়নিক রেডিয়াসের যে মানটা সেটা অ্যাটমিক রেডিয়াসের থেকে বড়। আবার সালফারের ক্ষেত্রে 88 পিকোমিটার, এখানে হচ্ছে সালফারের ক্ষেত্রে কত 184, মানে ডাবল, H2 মাইনাস, এটা H, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বললাম, আয়নিক রেডিয়াসের থেকে যে অ্যাটমিক রেডিয়াসের মানটা আয়নিক রেডিয়াসের থেকে বড় কখন হবে, যদি সেটা আয়নটা যদি ক্যাটায়ন হয়, মানে ক্যাটায়ন যখন তৈরি করবে। আবার অ্যানায়ন যখন তৈরি করবে তখন সেই অ্যানায়নিক রেডিয়াসটা বড় হয়ে যাবে কার থেকে, অ্যাটমিক রেডিয়াসের থেকে। হুম, তাহলে এটা গেল আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। এবার পারমাণবিক ব্যাসার্ধ এখানেই শেষ না, এখানে আরো আছে। এবার বলছি যে পারমাণবিক ব্যাসার্ধকে আমরা বলছি, তাহলে সেই পারমাণবিক ব্যাসার্ধটা পরমাণুর ক্ষেত্রে, একটা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ 3 রকম হতে পারে, ঠিক আছে। একটা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ 3 রকম ভাবে আমরা মেজার করতে পারি এবং 3 রকম হতে পারে। কি কি? একটাকে আমরা বলছি কোভ্যালেন্ট রেডিয়াস, একটাকে আমরা বলছি মেটালিক রেডিয়াস, আর একটাকে বলছি আমরা ভ্যান ডার ওয়ালস রেডিয়াস বা রেডিয়াস। তাহলে অ্যাটমিক রেডিয়াসকে 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ একটা অ্যাটমের রেডিয়াসকে আমরা 3টা ভাগে ভাগ করছি। কি কি? নাম্বার 1 হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস, তারপরে হচ্ছে নাম্বার 2 মেটালিক রেডিয়াস, আর নাম্বার 3 হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। তাহলে এখন বলছে তাহলে কোভ্যালেন্ট রেডিয়াসটা কি, মেটালিক রেডিয়াসটা কি, আর ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা কি, সেটা আমরা এখন দেখব। তাহলে বলছে কোভ্যালেন্ট রেডিয়াস যদি আমরা বলি তাহলে বলছে যে যখন একটা দুটো অ্যাটম পাশাপাশি কোভ্যালেন্ট বন্ডে যুক্ত থাকবে, ঠিক আছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে ওভারল্যাপিং হয়ে গেছে, ওভারল্যাপিং হয়ে গেছে মানে এটা কি কোভ্যালেন্ট বন্ডিং এ যুক্ত আছে, ঠিক আছে। তাহলে যখন কোভ্যালেন্ট বন্ডে যুক্ত থাকবে তখন দুটো নিউক্লিয়াসের মধ্যেকার যে দূরত্ব তার অর্ধেক, যে সেটাকে আমরা বলছি কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে কোভ্যালেন্ট এই ডিস্টেন্সটাকে যদি আমরা ডি ধরি, তাহলে কোভ্যালেন্ট রেডিয়াস দ্যাট ইজ আর অফ সি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে গিয়ে D/2। তার মানে কোভ্যালেন্ট বন্ধনে অংশগ্রহণকারী দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যেকার যে দূরত্ব তার যে অর্ধেক সেটাকে আমরা বলছি কোভ্যালেন্ট রেডিয়াস। এবার মেটালিক রেডিয়াস কি? মেটালিক রেডিয়াসে দেখো এখানে কিন্তু বোঝা যাচ্ছে এটার যে সাইড বা এটা এখানে লেগেছে, শুধু এটার সাইডটা এখানে শুধু লেগেছে, তার মানে এরা ওভারল্যাপ করেনি। তাহলে কোভ্যালেন্ট রেডিয়াসের ক্ষেত্রে ওভারল্যাপ করেছে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সঙ্গে, মানে কোভ্যালেন্ট বন্ডিং এ যুক্ত আছে, আর এক্ষেত্রে কোনো রকম বন্ডিং এ যুক্ত নেই মেটালিক রেডিয়াসের ক্ষেত্রে। তাহলে একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সঙ্গে যখন অ্যাটাচ থাকে, ঠিক আছে, মানে লাগানো অবস্থাতে থাকে, নট ওভারল্যাপিং অ্যাটাচিং অবস্থা থাকে, তখন তাদের যে নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, ডি, সেই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের যে অর্ধেক সেটাকে আমরা বলছি মেটালিক রেডিয়াস। তাহলে মেটালিক রেডিয়াস হয়ে গেল এটা। এরপরে বলছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা কি? ভ্যান ডার ওয়ালস রেডিয়াস হচ্ছে যে এই যে এটা নিউক্লিয়াস, এটা একটা পরমাণু নিউক্লিয়াস, এরা দুজন কি আছে বলছে, এরা দুজন
নিয়ার বাই মানে পাশাপাশি, এবং সেটা সব থেকে নিয়ার বাই বেশি কাছে, সব থেকে কাছে যেটা থাকবে তাদের, তাহলে দুটো নিয়ার বাই অ্যাটমের মধ্যেকার, নিউক্লিয়াসের মধ্যেকার যে দূরত্ব, ঠিক আছে, সেই দূরত্বের যে অর্ধেক সেটাকে আমরা বলছি ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। তাহলে সেই দূরত্বটাকে যদি আমরা টি অফ এ বি বলি, অর্থাৎ এ আর বি এর নিউক্লিয়াসের মধ্যেকার দূরত্ব, তার অর্ধেক হলে পরেই সেটাকে আমরা বলছি ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। তাহলে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস কি? ভ্যান ডার ওয়ালস রেডিয়াস হচ্ছে যে দুটো পাশাপাশি বা প্রতিবেশী পরমাণুর নিউক্লিয়াসের মধ্যেকার যে দূরত্ব, তার অর্ধেককে আমরা বলছি ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। তার মানে এটাকে যদি আমরা এখানে গ্রাফিক্যালি দেখাই, তাহলে এইরকম জায়গাতে আসবে, ঠিক আছে। তাহলে এই যে অর্ধেক, দ্যাট ইজ আর ইকুয়াল টু ডি বাই টু, ঠিক আছে। এবার একটা জিনিস এখান থেকে আমরা দেখতে পারি, যেটা সেটা হচ্ছে যে কোভ্যালেন্ট রেডিয়াস ইজ গ্রেটার দেন মেটালিক রেডিয়াস, সরি এটার ভুল আছে, কোভ্যালেন্ট রেডিয়াস লেস দেন মেটালিক রেডিয়াস লেস দেন ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, এটা টোটাল এটা ভুল আছে সিকোয়েন্সটা। তাহলে হোয়াট ইজ দ্য সিকোয়েন্স? সিকোয়েন্স হচ্ছে যে কোভ্যালেন্ট রেডিয়াসের যে মানটা সেটা কি হচ্ছে, ছোট হবে কার তুলনায়? মেটালিকের তুলনায়। মেটালিকেরটা আরো ছোট হবে কার তুলনায়? ভ্যান ডার ওয়ালসের তুলনায়। তার মানে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস ইজ গ্রেটার দেন মেটালিক রেডিয়াস ইজ গ্রেটার দেন কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে ভ্যান ডার ওয়ালস রেডিয়াসের মানটা বেশি হবে মেটালিক রেডিয়াসের থেকে, আর মেটালিক রেডিয়াসের মানটা বেশি হবে কোভ্যালেন্টের থেকে। তাহলে সব থেকে বড় কে? ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। তারপরে কে? মেটালিক রেডিয়াস। তারপরে হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। কোভ্যালেন্ট রেডিয়াসের মান সব থেকে কম, তাহলে এটা এখানে গ্রেটার দেন, এটা এখানে গ্রেটার দেন, এটা বাই মিস্টেক। তাহলে এটা গেল আমাদের অ্যাটমিক রেডিয়াস তিন ধরনের হতে পারে এবং তাদের মধ্যে রিলেশনটা কি এবং কোনটাকে কি বলছে। নেক্সট যেটা আসবে সেটা কি? সেটাকে বলছে আমরা আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নীয় বিভব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আয়োনাইজেশন পোটেনশিয়াল। এবার বলছে এই আয়োনাইজেশন পোটেনশিয়াল জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। আয়োনাইজেশন পোটেনশিয়াল বলছে যে যখন আমরা একটা অ্যাটমকে আয়নে পরিণত করব, স্পেশালি সে আমরা পজিটিভ আয়নে করতে পারি, নেগেটিভ আয়নে করতে পারি, বাট আমরা এই ক্ষেত্রে যেটাকে ধরে নিব সেটা হচ্ছে ক্যাটায়নেই পরিণত করব। তাহলে গ্যাসিয়াস স্টেটে একটা অ্যাটমকে যদি আমরা একটা ক্যাটায়নে পরিণত করি, তাহলে পরে যেই ইলেকট্রনটাকে আমরা লুজ করাচ্ছি তার জন্য যে এনার্জিটা দিতে লাগছে, দ্যাট ইজ কল্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল, ঠিক আছে। তাহলে আয়োনাইজেশন কাকে বলা হয়? যে একটা গ্যাসিয়াস স্টেটে একটা অ্যাটমকে আমরা তার থেকে একটা ইলেকট্রনকে বের করে দিয়ে ক্যাটায়নে কনভার্ট করলাম, তাহলে এটাকে আমরা বলছি আয়োনাইজেশন। আর এই আয়োনাইজেশন প্রক্রিয়াটা করার জন্য, এই ইলেকট্রনটাকে বার করে দিয়ে দেওয়ার জন্য যে এনার্জিটা দিতে লাগলো, দ্যাট ইজ কল্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নীয় বিভব, বা আমরা এটাকে আয়নন বিভবও বলি। তাহলে এবার বলছে আয়োনাইজেশন এনার্জি কি? আয়োনাইজেশন এনার্জি কি বলছে? এনার্জি নিডেড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম অ্যান, একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে আমরা রিমুভ করতে যে এনার্জিটা লাগছে, দ্যাট ইজ কল্ড আয়োনাইজেশন এনার্জি। এবার বলছে আয়োনাইজেশন এনার্জির পেরিয়ডিক ট্রেন্ড কি আছে, অর্থাৎ পেরিয়ডিকে পর্যায় সারণীতে এর পরিবর্তন কিভাবে হয়। তাহলে এবারে বলছে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, দ্যাট ইজ লেফট টু রাইট, ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল উইল ইনক্রিজ, অর্থাৎ আয়োনাইজেশন পোটেনশিয়ালটা বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচে যদি আমরা যাই, তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজ করবে, দ্যাট ইজ এখানে দেওয়া আছে ইনক্রিজ, এটা কি নিচের থেকে উপরে গেলে, তাহলে নিচের থেকে উপরে গেলে যদি ইনক্রিজ হয়, তাহলে উপর থেকে নিচে গেলে ডিক্রিজ করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি উপর থেকে নিচে গেলে পরে ডিক্রিজ করছে, মানে কমে যাবে বা হ্রাস পাবে। আর এটা হচ্ছে কি হচ্ছে? বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবার হচ্ছে কেন বৃদ্ধি পাবে, যদি আমরা এটা এক্সপ্লেনেশন যদি চাই যে কেন বৃদ্ধি পাবে, ঠিক আছে, তাহলে কোন কোন ফ্যাক্টরগুলো এক্ষেত্রে আমাদের
ইনভলভ আছে, অর্থাৎ আয়নাইজেশন বিভবটা বেশি হবে না কম হবে কি হবে সেটা আমাদের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে কোন কোন ফ্যাক্টরগুলো এখানে কাজ করছে, যার জন্য আমরা বাম দিক থেকে ডান দিকে যখন যাচ্ছি তখন বৃদ্ধি পাচ্ছে, আর উপর থেকে নিচে যখন নামছি তখন হ্রাস পাচ্ছে। তাহলে এখানে দেখো, এইটা আমরা যদি দেখি তাহলে কর্নাকুনি যদি দেখি তাহলে এইখান থেকে যখন যাচ্ছে এই কর্নার থেকে এই কর্নারে যখন যাচ্ছে তখন বৃদ্ধি পাচ্ছে, এবং এই জায়গায় এই কর্নারটাতে গিয়ে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তাই তো? যদি আমরা ধরি তাহলে এই জায়গা থেকে এই জায়গাটাতে গিয়ে হিলিয়ামে গিয়ে আরো ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তো সব থেকে বেশি হয়ে যাচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে এখন বলছি যে কোন কোন বিষয়ের উপর এটা নির্ভর করছে। তাহলে এক নাম্বার কি বলছে, প্রথম যেটা বলছে পরমাণুর আকার। তাহলে আমরা যদি এই পিরিয়ডিক টেবিলে যদি দেখি তাহলে এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, পরমাণুর আকার পরিবর্তন হচ্ছে। বোঝা যাচ্ছে এইটার থেকে এটার সাইজটা একটু কম, এই যে এখান থেকে যদি দেখি তাহলে এটার সাইজ কম, বেশ যা আছে বেশি, তারপরে এটা একটু কমে গেছে, এটা আরো কমেছে, এটা আরো কমেছে, এটা আরো কমেছে, কমেছে, কমেছে। এখানে যদি দেখি তাহলে এটা কমেছে, 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 কমেছে। এদিকে যদি দেখি তাহলে ধীরে ধীরে কমে যাচ্ছে। তার মানে আমরা এটা বলতে পারি যে যখন পরমাণুর আকারটা কমে যাচ্ছে তখন আইপিটা বেড়ে যাচ্ছে, এবং এখানে এটা বলা আছে যে পরমাণুর আকারের সাথে কিভাবে সম্পর্কিত, ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তার মানে যদি পরমাণুর আকার বাড়ে তাহলে আইপি কমবে, মানে আয়নাইজেশন পটেনশিয়াল কমবে, আর যদি পরমাণুর আকার কমে তাহলে আয়নাইজেশন পটেনশিয়াল বাড়বে। ঠিক আছে, এটা একটা। 2 নম্বর কোঠার বলছে, 2 নম্বর যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে নিউক্লিয়াসের আধানের উপর। এবার সেই নিউক্লিয়াসের আধানের উপর কিভাবে ডিপেন্ড করবে, বলছে না নিউক্লিয়াসের আধানের উপর ডাইরেক্টলি নির্ভর করবে। তো নিউক্লিয়াসের আধানের উপর কিভাবে নির্ভর করবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াসের আধান যত বাড়বে তত আয়নাইজেশন পটেনশিয়ালও বাড়বে। এবারে সাপোজ একটা জিনিস বলি, যে আমরা ধরলাম যে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের কত, 12। তার মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত, 12। টোটাল নাম্বার অফ প্রোটন কত, 12। তার মানে পজিটিভ চার্জ কত, আমরা বলি পজিটিভ সমান কত, 12। তাহলে নিউক্লিয়াসের চার্জ 12। ঠিক আছে, এবারে বলছে যে যখন প্রথম ম্যাগনেসিয়াম যখন আছে তখন কি হচ্ছে, তাহলে এখানে আমরা লিখি এমজি, সেখান থেকে কি হচ্ছে এমজি প্লাস প্লাস ইলেকট্রন। তাহলে এইবারে এমজি প্লাসের ক্ষেত্রে দেখি এমজি প্লাস, তার ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত, টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 11, বা টোটাল নাম্বার অফ প্রোটন কত, 12। তার মানে পজিটিভ চার্জ কতগুলো আছে, 12 আছে। তাহলে এই তুলনায় এর এখানে কিন্তু পজিটিভ চার্জ ডেন্সিটি বা নিউক্লিয়াসের আধান বেশি হয়ে গেল। অর্থাৎ এই ম্যাগনেসিয়ামে আমরা যদি দেখি, এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমাদের 12খানা প্রোটন আর 12খানা হচ্ছে ইলেকট্রন, 12খানা প্রোটন 12খানা ইলেকট্রন, মানে 12খানা পজিটিভ চার্জ 12খানা নেগেটিভ চার্জ। এবার এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল, চলে গিয়ে হয়ে গেল এটা কত, এটা হয়ে গেল 11। চলে গিয়ে এটা হয়ে গেল, এই জায়গাটাতে যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে 12টা হচ্ছে পজিটিভ চার্জ আর 11টা হচ্ছে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। তার মানে কি আধানের পরিমাণ বেশি হয়ে গেল, নিউক্লিয়াসের আধান বেড়ে গেল। তাহলে নিউক্লিয়াসের আধান যদি বেড়ে যায় তাহলে পরে কি হবে, এইখান থেকে এবার আয়নাইজেশন পটেনশিয়ালও বেড়ে যাবে। তার মানে ম্যাগনেসিয়ামের থেকে যদি আমি আরেকটা ইলেকট্রন বের করতে চাই Mg2+, Mg2+ যদি করতে চাই প্লাস একটা ইলেকট্রন, তাহলে এই সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমার এনার্জিটা কি লাগবে, বেশি লাগবে। যার জন্য বলা হয় যে ফার্স্ট আয়নাইজেশন মানে ফার্স্ট আইপি, ঠিক আছে, ইজ অলওয়েজ লেস দেন সেকেন্ড আইপি, মানে প্রথম আয়নাইজেশন পোটেনশিয়াল সবসময়ের জন্য কম হবে দ্বিতীয় আয়নাইজেশন পোটেনশিয়ালের থেকে, কারণ সেক্ষেত্রে চার্জ বাড়বে। তারপরে বলেছে যে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ গতি উপকক্ষের উপর ডিপেন্ড করছে। তার মানে যদি হাফ ফিল্ড থাকে বা কমপ্লিটলি ফিল্ড থাকে তাহলে পরে কি হবে, আয়নাইজেশন পটেনশিয়াল বৃদ্ধি পাবে। তাহলে হাফ ফিল্ড যদি থাকে তাহলে পরে আয়নাইজেশন পটেনশিয়াল বৃদ্ধি পাবে, আর কমপ্লিটলি ফিল্ড যদি থাকে তাহলে পরে আয়নাইজেশন পটেনশিয়াল বৃদ্ধি পাবে। তাহলে হাফ ফিল্ড এইচএফ অথবা ফুল ফিল্ড এফএফ
যদি হয় তাহলে আইপিটা বেশি হবে। নেক্সট বলছে যে কক্ষকের ভেদন ক্ষমতার উপর নির্ভর করবে। কিভাবে কক্ষকের ভেদন ক্ষমতার উপর নির্ভর করবে? বলছে ইলেকট্রনটা যে আছে, যেটাকে আমরা বের করতে চাচ্ছি, সেই ইলেকট্রনটা কোন কক্ষকে আছে অ্যাকচুয়ালি, সেটা কি এস কক্ষকে আছে, পি কক্ষকে আছে, ডি কক্ষকে আছে, না এফ কক্ষকে আছে, সেটার উপর নির্ভর করবে। যদি এফ কক্ষকে থাকে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ডি কক্ষতে একটু এনার্জি বেশি লাগবে, পি তে আরেকটু এনার্জি বেশি লাগবে, এস এ সব থেকে বেশি এনার্জি লাগবে। তার মানে এস থেকে ইলেকট্রনটাকে বের করতে গেলে পরে আমাদের আয়নাইজেশন পটেনশিয়াল বেশি লাগবে। মনে করো উপরে সমস্ত জিনিস সেম, পরমাণুর আকারও সেম, নিউক্লিয়াসের আধানও সেম, এটা সবগুলোই হাফ ফিল্ডও নেই, কমপ্লিটলি ফিল্ডও নেই, মনে করো পার্শিয়ালি ফিল্ড হয়ে আছে। তখন দেখতে হবে যে যদি কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে এস এর থেকে ইলেকট্রনটা বের করতে হয়, আরেকটা ক্ষেত্রে যদি পি এর থেকে বের করতে হয়, তাহলে অবভিয়াসলি পি এর থেকে এস এর এনার্জিটা বেশি। তাহলে সেই পরমাণুটার আয়নাইজেশন পটেনশিয়াল বেশি হবে, যার ক্ষেত্রে আমরা এস অরবিটাল থেকে ইলেকট্রনটাকে বের করব। নেক্সট ওয়ান বলছে যে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন বিন্যাস, এখানে একটা মিস্টেক আছে। সেই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসটা কি? বলছে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস যদি NH2 NP6 হয়, অর্থাৎ সবার বাইরে যদি 8খানা ইলেকট্রন থাকে, মানে NH2 NP6 ইলেকট্রনিক যদি হয়, তখন বলছে কি হবে, এই NH2 NP6 হলে তার আয়নাইজেশন পটেনশিয়াল বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি দেখি এখানে, তাহলে এই হাইড্রোজেন, এই হচ্ছে হিলিয়াম, তাহলে হাইড্রোজেনের থেকে হিলিয়ামের কিন্তু কি হবে, আয়নাইজেশন পটেনশিয়াল বেশি হবে। এই সেকেন্ড গ্রুপের মধ্যে যদি দেখি তাহলে নিয়নের ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে, কারণ এদের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, নিয়নের ক্ষেত্রে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, এটা যেমন হচ্ছে কি 1s2, এর ক্ষেত্রে হচ্ছে কি 2s2 2p6, লাস্টেরটাই লিখছি। এটার ক্ষেত্রে কি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস 3s2 3p6, এটার ক্ষেত্রে 4s2 4p6, এটার ক্ষেত্রে 5s2 5p6, এটার ক্ষেত্রে 6s2 6p6। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখছি NH2 NP6 কনফিগারেশন আছে, যার জন্য এদের আয়নাইজেশন পটেনশিয়াল সব থেকে বেশি। অর্থাৎ এদের থেকে ইলেকট্রন বের করাটা খুবই কঠিন, বেশি পরিমাণে এনার্জির প্রয়োজন হবে। এটা গেল আয়নাইজেশন পটেনশিয়াল। এইবারে বলছে মেটালিক আর নন মেটালিক প্রপার্টি। এটা বলছে মেটালিক প্রপার্টি মানে কি, একটা মেটাল, ধাতু, ঠিক আছে, আর নন মেটালিক প্রপার্টি মানে অধাতু। তাহলে মেটালিক প্রপার্টি বা ধাতু কাকে বলে? ধাতু হচ্ছে যে যারা সহজে ইলেকট্রন দান করে তাদেরকে আমরা বলছি ধাতু। তাহলে যে সমস্ত মৌল সহজে ইলেকট্রন দান করতে পারবে তাদেরকে আমরা ধাতু বলি, কারণ ধাতুরা সাধারণত ইলেকট্রোপজিটিভ হয়। তাহলে ইলেকট্রোপজিটিভ মানে সহজে ইলেকট্রন দান করবে। তাহলে এবার যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে ধাতুর সাথে আইপি এর রিলেশন হওয়া উচিত কি, আয়নাইজেশন পটেনশিয়ালের রিলেশন হওয়া উচিত কি, ইনভার্সেলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তার মানে আমরা এটা বলতে পারি যে যে সমস্ত মৌলের আয়নাইজেশন পটেনশিয়াল সব থেকে বেশি বা বেশি, তারা ধাতু হতে পারে না। তাহলে ধাতু তারাই যাদের আয়নাইজেশন পটেনশিয়াল কম হবে, তার মধ্যে ধাতব ধর্ম বেশি হবে। আর যার আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নন বিভব বের মান বেশি হবে, তার ধাতব ধর্ম কম হবে বা থাকবেই না, অধাতব ধর্ম বেশি হবে। আর অধাতু কাদের বলছি, যে যারা সহজে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, তাদেরকে আমরা বলছি অধাতু। তাহলে সহজে যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তাদেরকে যদি আমরা অধাতু বলি, তাহলে কি হচ্ছে, তাহলে অধাতুর সাথে আয়নাইজেশন পটেনশিয়াল কি হবে, সরল সম্পর্ক হবে, ঠিক আছে। তার মানে যাদের ক্ষেত্রে আয়নাইজেশন পটেনশিয়াল যত বেশি হবে, ঠিক আছে, তারা সহজে ইলেকট্রন ডোনেট করতে চাইবে না। তাহলে তারা যদি সহজে ইলেকট্রন ডোনেট করতে না চায়, তাহলে তারা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, ফলে তারা অধাতু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ধাতুর সাথে আয়নাইজেশন পটেনশিয়ালের সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক। আর অধাতুর সাথে আয়নাইজেশন পটেনশিয়ালের সম্পর্ক কি, সরল সম্পর্ক। এইবারে আমরা যদি দেখি একটা পর্যায় সারণীতে, বাম দিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে একটু আগে দেখলাম বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন পটেনশিয়াল কি হয়, যে আয়নাইজেশন পটেনশিয়াল বৃদ্ধি পায় বাম দিক থেকে ডান দিকে গেলে।
তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল যদি বৃদ্ধি পায় তাহলে ধাতব ধর্ম কি হবে? বলছে ধাতব ধর্ম হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ধাতব ধর্ম। তাহলে এই যে উপরের থেকে বোঝা যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে। আবার উপর থেকে নিচে যদি যায় তাহলে পর আয়নাইজেশন পোটেনশিয়াল কি হয়? হ্রাস পায়। তার মানে এখানে ধাতব ধর্ম কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলি ধাতব ধর্ম হ্রাস পায়, আর উপর থেকে নিচে গেলে মৌলগুলি ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এবার অধাতব ধর্মটা ঠিক উল্টোটা। তাহলে অধাতব ধর্ম কি হবে? অধাতব ধর্ম এক্ষেত্রে বৃদ্ধি পাবে। অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, আর এখানে হচ্ছে অধাতব ধর্ম হ্রাস পাবে। তাহলে একখানে বৃদ্ধি পাচ্ছে আর এখানে হ্রাস পাচ্ছে। এরপরে বলছে অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি। এটাও একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। এটাও কিন্তু আমাদের আয়নাইজেশন পোটেনশিয়ালের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টিতে যদি আমরা দেখি তাহলে কি হয়? অক্সিডেশন কাকে বলে, রিডাকশন কাকে বলে, সেটাকে আগে জানতে হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে? এই এ জিরো। কি বলেছে? লস অফ ইলেকট্রন, মানে এ কি করলো? একটা ইলেকট্রন লস করে ফেললো বা ছেড়ে দিল, তার মানে কি হলো? এর অক্সিডেশন ঘটলো। আর বি কি করলো? বি হচ্ছে একটা ইলেকট্রন কি করলো? গেইন করলো। তাহলে বি এর কি হলো? রিডাকশন। তাহলে আমরা ধরে নিলাম এ হচ্ছে সেই ইলেকট্রনটা ছাড়লো, সেই ইলেকট্রনটা এ হচ্ছে ছাড়লো, আর বি সেটা গ্রহণ করলো। তার মানে কি হলো? এ অক্সিডেশন হলো, আর বি এর কি হলো? রিডাকশন। ঠিক আছে, তাহলে এবার অক্সিডেশন হলো, আরেকজনের রিডাকশন। এইবারে দেখি, এবারে তাহলে জারণ কাকে বলে? জারণ বলছে যে যে প্রক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় সেটাকে আমরা বলছি জারণ প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়া ইলেকট্রনের বর্জন জারণ। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস, এখানে অনেকভাবে আমরা মনে রাখতে পারি। যদি আমরা এটাকে লিখি ও এক্স আই ডি এ টি আই ও এন, অক্সিডেশন। আর এখানে আমরা যদি লিখি ও ইউটি, আউট মানে বেরিয়ে যাওয়া, তাহলে ও আর ও, যারা ইংরেজি ভাষী আছে তারা বলতে পারে ও অ্যান্ড ও আর ম্যাচিং, দ্যাট ইজ ইলেকট্রন আউট, দ্যাট মিনস দিস ইজ অক্সিডেশন। আর যদি কেউ বাংলা মিডিয়ামে যদি মনে রাখতে চায় তাহলে বর্জন, বর্জনের জ, আর এখানে হচ্ছে জ, জারণ। ঠিক আছে, তাহলে জারণ মানেই বর্জন, তাহলে ইলেকট্রনের বর্জন মানেই জারণ। এইভাবে আমরা মনে রাখতে পারি। আর বিজারণ তাহলে কাকে বলি? যে বিজারণ হচ্ছে যে যে প্রক্রিয়া ইলেকট্রন কি হয়? গ্রহণ হয়। এবার এটাকে আমরা কি বলতে পারি? রিডাকশন। ইংরেজি ভাষী যারা আছে তারা এইভাবে মনে রাখতে হবে, তাহলে রিডাকশন। আর গ্রহণ মানে রিসিভ, তাহলে রিসিভ রিডাকশন, তার মানে আর আর এ মিলে যাবে। ঠিক আছে, আর এখানে আমরা মনে রাখার আর কিছু নেই। গ্রহণ যেটা সেটা হচ্ছে বিজারণ। তাহলে জারণের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে জ যেহেতু আছে তাই জয় জয় জারণ, তাহলে বর্জন মানে জারণ, আর বাকিটা তাহলে গ্রহণ মানে কি হবে? বিজারণ হবে। হুম, তাহলে এটাকে আমরা এখানে বলতে পারি যেটা, সেটা হচ্ছে, তাহলে কি বলছে? বলছে যে যে প্রক্রিয়া ইলেকট্রন বর্জন হয় সেটাকে আমরা বলছি জারণ প্রক্রিয়া, আর যে প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় সেটাকে আমরা বলছি বিজারণ প্রক্রিয়া। যে এটা তো হলো জারণ আর বিজারণ। তাহলে জারণ আর বিজারণ ধর্মের যদি বলি তাহলে এবারে বলছে যে তাহলে জারক পদার্থ কাকে বলে? বলছে জারক হচ্ছে কি যেসব মৌল ইলেকট্রন গ্রহণ করে
তাদেরকে আমরা বলছি জারক পদার্থ। তাহলে যেসব মৌল ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, তাদেরকে আমরা বলছি জারক পদার্থ। আর যারা যেসব মৌল ইলেকট্রন বর্জন করবে তাদেরকে আমরা বলছি বিজারক পদার্থ। তাহলে এই চারটা জিনিস মনে রাখতে হবে। তাহলে জারণ কি, যে যারা ইলেকট্রন, যেখানে ইলেকট্রন যে প্রক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় সেটাই জারণ। আর বিজারণ কি, যে প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়। কিন্তু জারক আর বিজারকের ক্ষেত্রে ঠিক উল্টোটা। এখানে মাথায় রাখতে হবে কি, বিজারক মানে হচ্ছে যে বর্জন করবে, বিজারক মাথায় রাখতে হবে, বিজারক মানে হচ্ছে বর্জন করবে। তাহলে যে মৌল ইলেকট্রন বর্জন করবে তাকে আমরা বলবো বিজারক, আর যে মৌল ইলেকট্রন গ্রহণ করবে তাকে বলবো আমরা জারক। এখন প্রশ্নটা হচ্ছে যে, যে জারক, যেই পদার্থ জারক, তাহলে এ আর বি এর মধ্যে জারক পদার্থ কে? তাহলে এ আর বি এর মধ্যে যদি জারক পদার্থ দেখি, তাহলে ইলেকট্রন গ্রহণ কে করেছে? ইলেকট্রন গ্রহণ করেছে বি। তার মানে বি হচ্ছে কি, জারক পদার্থ। ঠিক আছে। আর এ কি করেছে? এ ইলেকট্রন বর্জন করেছে, বর্জন করেছে মানে এ হচ্ছে বিজারক পদার্থ। তাহলে বোঝা গেল, এ হচ্ছে জারক, বি হচ্ছে জারক পদার্থ, আর এ হচ্ছে বিজারক পদার্থ। এখন বলছে যে এই যে এ হচ্ছে বিজারক পদার্থ, ঠিক আছে, তাহলে এ কি করলো? এ বিজারক পদার্থ, তাতে কি করলো? ও অপরকে কি করলো? বি হচ্ছে জারক পদার্থ। তাহলে বি কে কি করলো? রিডিউস করে দিল, মানে বিজারিত করলো। তার মানে বিজারক পদার্থ কারা? যারা অন্যকে বিজারিত করে। আর জারক পদার্থ কারা? যারা অন্যকে জারিত করে। তাহলে এই যেহেতু জারক পদার্থ মানে এ কি করেছে? অন্যকে জারিত করেছে, যে এখানে অক্সিডেশন ঘটিয়েছে মানে জারণ ঘটিয়েছে, তাহলে জারিত করেছে। ঠিক আছে। তার মানে বিজারক পদার্থ হচ্ছে তারাই যারা অন্যকে বিজারিত করবে, আর জারক পদার্থ হচ্ছে কারাই? যারা অন্যকে জারিত। তাহলে এবার হচ্ছে জারণ ধর্ম, বিজারণ ধর্ম যদি বলি, তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এইগুলো যে মৌলগুলো আছে, তাহলে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, ঠিক আছে, তাহলে বাম দিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে পরে কি হবে? আয়নাইজেশন পোটেনশিয়াল কি হবে? আইপি, বাম দিক থেকে ডান দিকে গেলে পরে আইপি ইনক্রিজ করবে, মানে বৃদ্ধি পাবে। তাহলে আইপি যদি বৃদ্ধি পায় মানে কি? ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি কমে যাচ্ছে, গ্রহণ করার টেন্ডেন্সি বাড়ছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি যদি বাড়ে, তার মানে কি? তারা জারক পদার্থ হয়ে যাবে, তার মানে অপরকে জারিত করবে। ঠিক আছে। তার মানে ফ্লোরিনকে বলতে পারি ফ্লোরিন, ক্লোরিন, তাহলে ফ্লোরিন হচ্ছে সব থেকে কর্নারে আছে, তার মানে ফ্লোরিন হয়ে গেল তীব্র জারক পদার্থ। একইভাবে আমরা যদি এখানে নিচে নামতে থাকি, তাহলে এই যে সিজিয়াম, সিজিয়ামটা কি হবে? তাহলে সিজিয়াম হচ্ছে বিজারক পদার্থ, তীব্র বিজারক পদার্থ, মানে রিডিউসিং এজেন্ট। হুম, বোঝা গেল? তার মানে আমরা বলতে পারি যে বাম দিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে পরে কি হবে? তাহলে পরে জারক যে ধর্মটা, ঠিক আছে, সেই জারক ধর্মটা বৃদ্ধি পাবে। আর উপর থেকে যদি নিচে নামি, তাহলে বিজারক ধর্মটা বৃদ্ধি পাবে। এটা গেল একটা। ২ নাম্বার হচ্ছে যদি বলি যে বাম দিক থেকে ডান দিকে গেলে জারিত হওয়ার যে টেন্ডেন্সি, ঠিক আছে, সেই জারিত হওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে। আবার উপর থেকে নিচে নামলে পরে বিজারিত হওয়ার টেন্ডেন্সি কমে যাবে। ঠিক আছে। তাহলে এত কিছু আমাদের মাথায় রাখার দরকার নেই, কারণ আমরা এইটুকু যেহেতু মনে রাখছি, তাহলে পরে আমরা এইটুকু, এই ৪ টা জিনিস মাথায় রাখলেই আমাদের হয়ে গেল। তাহলে আমরা সোজা হিসাব ধরবো, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি মানে জারক ধর্মটা বৃদ্ধি পাচ্ছে। হুম। আর উপর থেকে নিচে নামছি মানে তারা বিজারক হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখো, স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট, মানে তীব্র বিজারক পদার্থ, উপর থেকে নিচে নামা। আর বাম দিক থেকে ডান দিকে যাওয়া মানে হচ্ছে তীব্র জারক পদার্থ। ঠিক আছে। সেটা আয়নাইজেশন পোটেনশিয়াল দিয়ে আমরা বলতে পারবো। নেক্সট বলছে ইলেকট্রন এফিনিটি, যেটাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি দেখে। তাহলে ইলেকট্রন আসক্তি বলছে যে একটা ইলেকট্রনকে আমরা সবার বাইরে, মানে ইনফিনিটি থেকে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে সবার বাইরে যে কক্ষপথ সেখানে আমরা পৌঁছিয়ে দিলাম। এটাকে বলা হয় আইসোলেটেড গ্যাসিয়াস সিস্টেম, মানে একটা
আইসোলেটেড মানে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন যেটাকে বলছি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি যে একটা গ্যাসীয় অবস্থাতে একটা মৌলের পরমাণু সর্ববহিস্থ কক্ষের মধ্যে যদি আমরা একটা ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে নিয়ে এসে বসিয়ে দিই, তাহলে পরে যেই শক্তিটা দরকার, দ্যাট ইজ কল্ড ইলেকট্রন এফিনিটি, ঠিক আছে। তাহলে এবারে অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রনকে একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষে নিয়ে আসতে যে শক্তির প্রয়োজন সেটাকে বলছি ইলেকট্রন আসক্তি। বা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, কিভাবে, যে একটা ইলেকট্রনের প্রতি, ঠিক আছে, একটা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ বা একটা ইলেকট্রনকে টানার যে ক্ষমতা, সেটাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন এফিনিটি হচ্ছে কি একটা বহিস্থ ইলেকট্রনকে নিজের কক্ষে নিয়ে আসার যে প্রবণতা, সেটাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। এই প্রবণতা যত বেশি হবে তত ইলেকট্রন আসক্তি বেশি হবে, যদি প্রবণতা কম হয় তাহলে ইলেকট্রন আসক্তি কম হবে। তার মানে কি হচ্ছে যে আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে একটা ইলেকট্রনকে তার আউটার মোস্ট সেলের মধ্যে নিয়ে আসতে যে এনার্জি দরকার, দ্যাট ইজ কল্ড ইলেকট্রন এফিনিটি। এবারে বলছে যে এই যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে আমরা কি করছি না, তার গ্যাসিয়াস সিস্টেমের মধ্যে বা গ্যাসিয়াস স্টেটের মধ্যে তার অরবিটালের মধ্যে নিয়ে আসছে। অরবিটালের মধ্যে নিয়ে আসার ফলে কি হচ্ছে, একটা অ্যানায়ন তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইলেকট্রন। তার সঙ্গে আমাদের এনার্জি লাগছে, দ্যাট ইজ ইলেকট্রন এফিনিটি। তাহলে পরে কি হচ্ছে, গ্যাসিয়াস অ্যাটমে ইলেকট্রন নিয়ে এটা মাইনাস তৈরি করতে যে এনার্জি দরকার, সেটাকে হচ্ছে ইলেকট্রন এফিনিটি। এখন বলছে ইলেকট্রন এফিনিটির ট্রেন্ডটা কি, অর্থাৎ ইলেকট্রন আসক্তি। সেটা ইলেকট্রন আসক্তিটা কি বলছে, ইনক্রিজিং ইলেকট্রন এফিনিটি ফ্রম লেফট টু রাইট, লেফট টু রাইট, অর্থাৎ বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে পরে ইলেকট্রন এফিনিটি কি হচ্ছে, ইনক্রিজ করছে। আবার ঠিক একইভাবে নিচের থেকে যদি উপরে যাই তাহলে পরে ইলেকট্রন এফিনিটি কি হচ্ছে, ইনক্রিজ করছে। বা আমরা উপর থেকে যদি নিচে নামি তাহলে ইলেকট্রন এফিনিটি কি হবে, হ্রাস পাবে। আর এখান থেকে এখানে কি হচ্ছে, না বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে বৃদ্ধি পাবে আর এখানে হ্রাস পাবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে পরে ইলেকট্রন এফিনিটি কি হচ্ছে, বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচে নামলে ইলেকট্রন এফিনিটি হ্রাস পাবে। তাহলে এটা গেল ইলেকট্রন আসক্তি। নেক্সট ওয়ান বলছে ইলেকট্রন নেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। এবার বলছে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। তড়িৎ ঋণাত্মকতা দেখে নিই। বলছে যে এ আর বি যদি কোভ্যালেন্ট বন্ডিং এ থাকে, যখন দুটো অ্যাটম কোভ্যালেন্ট বন্ডে থাকে তখন কি হয়, তখন এই যে বন্ডিংটাকে আমরা বলছি এটাকে আমরা বলছি কোভ্যালেন্ট ইলেকট্রন বা কোভ্যালেন্ট বন্ডিং ইলেকট্রন। তাহলে এই কোভ্যালেন্ট বন্ডিং ইলেকট্রনটা কি উচিত ছিল, বলছে যখন বন্ড তৈরি হয় কোভ্যালেন্ট বন্ড তখন বলা হয় যে এই ইলেকট্রনটা জোর সমভাবে ব্যবহার করা, মানে এও ব্যবহার করবে, এই এও ব্যবহার করবে এবং এই অ্যাটমটাও ব্যবহার করবে, দুটো অ্যাটমই সমানভাবে ব্যবহার করবে। কিন্তু বাস্তবে সেই সমভাবে ব্যবহার করা হয় না। এবার কি হয়, এই ইলেকট্রনটা নিয়ে টানাহেঁচড়া হয়, ঠিক আছে, ইলেকট্রনটা নিয়ে টানাটানি হয়। এবার বলছে যখন টানাটানি হবে এই ইলেকট্রনটাকে নিয়ে, তখন কি হবে, তখন যে স্ট্রং পুল করবে তার দিকে ইলেকট্রনটা সরে যাবে, যে উইক পুল করবে তার দিকে ইলেকট্রনটা যাবে না। তাহলে যে স্ট্রং পুল করলো তার দিকে ইলেকট্রনটা শিফট হয়ে গেল, কমপ্লিটলি শিফট হলো না বাট শিফট হয়ে গেল, এবং এখানে ডেল্টা অর্থাৎ একটা পোলার ফরমেশন তৈরি, ঠিক আছে। তখন এই যে নিজের দিকে নিয়ে রাখার যে টেন্ডেন্সি, সেটাকে আমরা বলছি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন কোভ্যালেন্ট বন্ডে দুটি অ্যাটম এর বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ক্ষমতাকে
বলে ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু মাথায় রাখতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং এ যুক্ত অবস্থায় থাকবে। ইলেকট্রন এফিনিটির ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে এটা ইলেকট্রন এফিনিটি হচ্ছে গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে শুধুমাত্র দেখেছিলাম যে এটা হচ্ছে গ্যাসিয়াস অ্যাটমের ক্ষেত্রে, এটা একটা সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অর্থাৎ সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রন মনে করো বাইরে ঘোরাফেরা করছে, তাকে নিজের পক্ষে নিয়ে আসার যে টেন্ডেন্সি, দ্যাট ইজ ইলেকট্রন আসক্তি। আর এক্ষেত্রে আমরা বলছি কি যে কোভ্যালেন্ট বন্ডে যে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলছি, যে কোভ্যালেন্ট বন্ডিং এ যখন অংশগ্রহণ করবে তখন তাদের যে বন্ডিং ইলেকট্রনটা আছে সেই বন্ধন ইলেকট্রন জোটটাকে নিজের দিকে টানার যে টেন্ডেন্সি, সেটাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। এবার ওই যে বললাম যে এ আর এ, মনে করো এই যে এইচ আর সি, এদের দুজনে সুন্দর করে বন্ড তৈরি করেছে, বন্ডিং ইলেকট্রনটা এবার দুজনের মধ্যে টানছে। এবার যার দিকে টান বেশি হবে তার দিকে ইলেকট্রনটা ঝুঁকে চলে যাবে, সে তার দিকে টেনে নিবে। তাহলে টেনে নিলে পরে বন্ডটা অবভিয়াসলি ভাঙবে না, বন্ডটা থেকে যাবে কোভ্যালেন্ট বন্ডটা, কিন্তু কি হবে, ওই ইলেকট্রনটা তার দিকে শিফট করে যাবে। সেটাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। বলছে সেই তড়িৎ ঋণাত্মকতার যদি আমরা ট্রেন্ড দেখি তাহলে কিভাবে বলছে, বলছে যে বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে পরে ইনক্রিজ করবে ফ্রম লেফট টু রাইট অ্যাক্রস এ পিরিয়ড। একটা পিরিয়ড বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, আর উপর থেকে যদি নিচে হয় তাহলে পরে কি হয়, হ্রাস পায়, ডিক্রিজ করে। তাহলে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে পরে কি হচ্ছে, ইনক্রিজ করছে ফ্রম লেফট টু রাইট। আর উপর থেকে যদি নিচে নামি তাহলে পরে কি হচ্ছে, বলছে তাহলে পরে সেক্ষেত্রে ডিক্রিজ করছে। হলো, তাহলে উপর থেকে নিচে নামলে পরে ডিক্রিজ করে, আর বাম দিক থেকে ডান দিকে গেলে পরে ইনক্রিজ করছে। তাহলে এটা গেল আমাদের তড়িৎ ঋণাত্মকতা। এবার এখানে একটা গল্প আছে যে আমরা যদি এইচএক্স অর্থাৎ হাইড্রোজেন, এই যে যেখানে আমরা এখানে যেটা লিখেছি যে এইচএক্স, ঠিক আছে, এরা যে লিখেছি, তাহলে এই এইচএক্স এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পরে কি হচ্ছে, যে দেখো এইচএফ গ্রেটার দেন এইচসিএল গ্রেটার দেন এইচবিআর গ্রেটার দেন এইচ, ঠিক আছে। এবার এই যে এইচএফ এইচসিএল এইচবিআর এইচআই বলছে এটার অ্যাসিডিটি যদি আমরা দিই, তাহলে পরে কি হচ্ছে, এইচএফ এর ক্ষেত্রে অ্যাসিডিটি বেশি, কারণ এক্ষেত্রে সাইজটা ছোট, দেন এইচসিএল, দেন এইচবিআর, দেন এইচআই। এইচআই এর ক্ষেত্রে অ্যাসিডিটি সবথেকে কম, তারপরে এইচবিআর এ বেশি, তারপরে এইচসি। কেন, তার কারণ বলছি ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি এইচএফ এর সব থেকে বেশি। ফলে ফ্লোরিনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফ্লোরিন পুট করে টেনে দেবে, তাহলে ফ্লোরিন সব থেকে বেশি টানবে ইলেকট্রনটা। ঠিক আছে, ফলে এটা পোলার হয়ে যাবে। নেক্সট বলছে যেটা, সেটা হচ্ছে পাউলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেল। অর্থাৎ আমরা ইলেকট্রোনেগেটিভিটি যে স্কেলটা আছে সেটাকে আমরা বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বিভিন্ন ধরনের ইলেকট্রোনেগেটিভিটি নির্ণয়ের বিভিন্ন ধরনের স্কেল আছে, বিভিন্ন রকম স্কেল আছে, তার মধ্যে এটা হচ্ছে পাউলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেল। এবার পাউলিং ইলেকট্রোনেগেটিভিটি স্কেলে যদি আমরা দেখি তাহলে দেখো হাইড্রোজেন, তারপরে এখানে বলছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কত, 4.0, অর্থাৎ ফ্লোরিন ইজ দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ঠিক আছে, ফ্লোরিন হচ্ছে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যার জন্য ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4.0। তারপর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত, 3.5, মানে সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন। তারপরে হচ্ছে কত, নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 3.0। ক্লোরিন, তারও ইলেকট্রোনেগেটিভিটি 3.0, তার মানে ক্লোরিন আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি প্রায় সেম। সালফার 2.5, ঠিক আছে, ব্রোমিন 2.8। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমরা অ্যাক্রোসে বলা হয় না যে হ্যালোজেনগুলোর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, তাহলে এটা কি যে অ্যাক্রোসে পিরিয়ড, আমরা যদি একটা পিরিয়ডে যদি দেখি যে দেখো এই পিরিয়ড, এটা ফার্স্ট পিরিয়ড চলে গেছে, সেকেন্ড পিরিয়ডে যদি দেখি তাহলে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সব থেকে বেশি, অর্থাৎ এটাও হ্যালোজেন। থার্ড পিরিয়ডে যদি দেখি তাহলে পরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফারের, ক্লোরিন, সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে, ক্লোরিন। আবার বোরন মানে ফোর্থ যদি পিরিয়ডে দেখি তাহলে সব থেকে বেশি ভ্যালু কত, 2.8, মানে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি।
তারপরে 5 নাম্বার পিরিয়ডে যদি দেখি আয়োডিন 2.5, তার জন্য বলা হচ্ছে যে হ্যালোজেন গুলোর যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা হচ্ছে সব থেকে বেশি। কারণ এখানে দেখো 2.5 কোথায় আছে, সেখানে সালফারের আছে 2.5। ঠিক আছে, তাহলে আয়োডিনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কিন্তু এই পিরিয়ডের মধ্যে, এই 5 নাম্বার পিরিয়ডে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? আয়োডিন। 4 নম্বরে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? ব্রোমিন। 3 নম্বরে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? ক্লোরিন। 2 নম্বরে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? ফ্লোরিন। যার জন্য বলা হচ্ছে যে হ্যালোজেন গুলোর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সব থেকে বেশি। এইখানে এবার যদি দেখি অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন হচ্ছে 3.5। তার মানে আমরা বলতে পারি এখানে যে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। তারপরে কি আছে? যে তারপরে অক্সিজেন, তারপরে কি আছে? তারপরে ক্লোরিন, আর হচ্ছে নাইট্রোজেন। তারপরে কি আছে? ব্রোমিন। ঠিক আছে, তারপরে কি আছে? সালফার, আর হচ্ছে আয়োডিন। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি সিকোয়েন্স। তাহলে ক্লোরিন আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সেম, ব্রোমিন আর সালফার আর আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি সেম। তো এখানে ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপরে অক্সিজেন। ঠিক আছে, এবার বলছে এই পাউলিং স্কেলে যদি আমরা দেখি, তাহলে পাউলিং স্কেলে আমরা ইলেকট্রোনেগেটিভিটি কি করে ক্যালকুলেট করি? বলছে যে বন্ড এনার্জি যদি আমাদের জানা থাকে, যেটাকে আমরা রেজোনেন্স এনার্জি অনেক সময় বলি, সেখান থেকে রেজোনেন্স এনার্জি আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে বন্ড এনার্জি জানা থাকলে আমরা সেখান থেকে রেজোনেন্স এনার্জি বের করতে পারি। রেজোনেন্স এনার্জি যদি আমাদের বের হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি বের করতে পারি। কি সেই প্রসেসটা? প্রথমে আমাদের বের করতে হবে রেজোনেন্স এনার্জি। সেই রেজোনেন্স এনার্জির জন্য লাগবে কি? আমাদের বন্ড এনার্জি লাগবে। কিভাবে? বলছে ডেল্টা। হোয়াট ইজ ডেল্টা? ডেল্টাটাকে বলা হচ্ছে আমাদের রেজোনেন্স এনার্জি। এবারে ই অফ এবি, এই ই অফ এবি জিনিসটা কি? এই যে আমরা এখানে লিখছি ই অফ এবি, সেই ই অফ এবি জিনিসটা অ্যাকচুয়ালিতে হোয়াট ইজ ই অফ এবি? ঠিক আছে, বলছে ই অফ এবি হচ্ছে কি? যে ই অফ এবি ইজ ইকাল টু এ বি এর বন্ধন শক্তি, অর্থাৎ এ বি একটা মলিকিউল, সেই এ বি কম্পাউন্ডটা বা যৌগটা বা মলিকিউলটা বন্ধন শক্তি কত, সেটা আমরা ই অফ এ বি দিয়ে বলতে পারি। নেক্সট বলছে কি? নেক্সট বলছে ই অফ এ এ, এ এ মানে কি? এ এ এর বন্ধন শক্তি। তারপর হচ্ছে ই অফ বিবি, মানে বিবি এর বন্ধন শক্তি। তাহলে এই তিনটে বন্ধন শক্তি যদি আমাদের দেওয়া থাকে, তাহলে পরে আমরা রেজোনেন্স এনার্জি বের করতে পারবো। রেজোনেন্স এনার্জি যদি বের করতে পারি, তাহলে প্রথমে রেজোনেন্স এনার্জিকে বের করলাম। এবার এখান থেকে বলছি ইলেকট্রোনেগেটিভিটি কি করে বের করবো? বলছে এখান থেকে ইলেকট্রোনেগেটিভিটি বের করার জন্য আমাদের কি করতে হবে? হচ্ছে এক্স এ, জাই এ, এটাকে বলা হয় জাই বা কাই, কাই এ, কাই এ মাইনাস কাই বি ইজ ইকাল টু 0.208 ইন্টু রুট ওভার অফ ডেল্টা কিলো ক্যালোরি পার। মানে বলছে যদি কিলো ক্যালোরি পার মোলে ইউনিটে থাকে, ঠিক আছে, কিলো ক্যালোরি পার মোল ইউনিটে যদি আমাকে নিতে হয়, তাহলে ডেল্টা এর সাথে মানে রেজোনেন্স এনার্জির সাথে এই যে যাই কাই এ বা কাই বি, হোয়াট ইজ কাই এ অ্যান্ড কাই বি আমরা আসবো। কাই এ মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, কাই বি মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি। বি এর তড়িৎ ঋণাত্মকতা সমান সমান কাই বি, আর এ এর তড়িৎ ঋণাত্মকতা মানে কাই এ। সেটা কি? 0.208 ইন্টু রুট ওভার অফ ডেল্টা। ডেল্টা মানে তো পেয়ে গেলাম কিলো ক্যালোরি পার মোল ইউনিটে। কিন্তু সেটাকে যদি কিলো জুল পার মোল ইউনিটে করি, তাহলে পরে সেক্ষেত্রে কাই এ মাইনাস কাই বি ইজ ইকাল টু 0.102 আসবে। অর্থাৎ কি আসলো? 102 ইন্টু রুট ওভার অফ ডেল্টা কিলো জুল পার মোল। কিলো জুলে করলে পরে এটা গুণ করব, আর কিলো ক্যালোরিতে করলে এটা, যেখানে এবার আমরা বলছি কাই এ সমান সমান এ এর তড়িৎ ঋণাত্মকতা, আর কাই বি সমান সমান হচ্ছে বি এর তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এ এর তড়িৎ ঋণাত্মকতা আর হচ্ছে বি এর তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? পাউলি স্কেল
করে আমরা রেজোনেন্স এনার্জি জানা থাকলে সেখান থেকে ইলেকট্রোনেগেটিভিটি আমরা বের করতে পারব। নেক্সট বলছে যে মুলিকান স্কেল, এটা তো গেল পাউলিক স্কেল। তাহলে মুলিকান স্কেলে যদি আমাদের বের করতে হয়, তাহলে মুলিকান স্কেলে কি বলেছে? মুলিকান স্কেলে বলেছে যে কাই এম, মানে এম মিন্স মুলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি সমান সমান কি? আয়নাইজেশন এনার্জি প্লাস আয়নাইজেশন ইলেকট্রন এফিনিটি। তাহলে আই মানে আয়নাইজেশন এনার্জি, আই ই ইজ ইকুয়াল টু কি? হোয়াট ইজ আই ই? বলছে আই ই ইজ ইকুয়াল টু আয়নাইজেশন এনার্জি। আর হোয়াট ইজ ই এ? ই এ মানে হচ্ছে ইলেকট্রন এফিনিটি। তাহলে আয়নাইজেশন এনার্জি আর হচ্ছে ইলেকট্রন এফিনিটি ডিভাইডেড বাই 2। এটা করলে পরে আমরা কি পাচ্ছি? মুলিকান স্কেলে যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা পেলাম। এবার বলছে এই মুলিকান স্কেলের সাথে আমাদের সম্পর্ক আছে। মুলিকান স্কেলের সাথে পাউলিং স্কেলের সম্পর্ক কি? কাই এ পি, পি মিন্স পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি সমান সমান 0.336 ইন্টু কাই এম, কাই এম মানে হচ্ছে মুলিকান স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি মাইনাস 0.615 হলো। তাহলে এই রিলেশনের সাহায্যে আমরা মুলিকান স্কেলের থেকে কি করতে পারি? না, মুলিকান স্কেলের থেকে আমরা পাউলিং স্কেলের বের করতে পারি, পাউলিং স্কেল থেকে মুলিকান স্কেলে বের করতে পারি। এবার বলছি অলরোড, এটাকে অ্যালরোড রোকো বলা হয় বা রোচো বলা হয়, অ্যালরোড রোকো স্কেল বা অ্যালরোড রোচো স্কেল। সেই অ্যালরোড রোকো স্কেল বা রোচো স্কেলে কি হবে? বলছে কাই এ আর, এ আর মানে অ্যালরোড রোকো সমান সমান ই স্কোয়ার জেড স্টার বাই আর স্কোয়ার কোভ্যালেন্ট। আর স্কোয়ার কোভ্যালেন্ট মানে কি? আর স্কোয়ার কোভ্যালেন্ট মানে হচ্ছে হোয়াট ইজ আর স্কোয়ার কোভ্যালেন্ট? আর স্কোয়ার কোভ্যালেন্ট মিন্স সমযোজী ব্যাসার্ধ, বাংলা যদি বলি, ঠিক আছে, অর্থাৎ কোভ্যালেন্ট রেডিয়াস। হোয়াট ইজ ই? ই মানে হচ্ছে ইলেকট্রনিক চার্জ, ইলেকট্রনের আধান। হোয়াট ইজ জেড স্টার? জেড স্টার মানে হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয় আধান। তাহলে কার্যকরী নিউক্লিয় আধান বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অ্যালরেডো ইয়ে করে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বের করতে পারি। সেই ইলেকট্রোনেগেটিভিটি আমরা এইভাবে করলাম কি, যে আর ইজ ইকুয়াল টু এইটা বাই আর স্কোয়ার ইন্টু 0.34, সরি 0.74, আর এটা হচ্ছে 0.359 জেড স্টার। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, কোভ্যালেন্ট রেডিয়াস লাগছে, তার সাথে এটাকে যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা অ্যালরোড রোকো স্কেলের সাহায্যেও আমরা কি করতে পারি? ইলেকট্রোনেগেটিভিটি নির্ধারণ করতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে অনেক সময় কোশ্চেন দিয়ে দিতে পারে। এবারে দ্য লাস্ট ওয়ান, আজকের লেকচারের শেষ পার্ট, দ্যাট ইজ কল্ড ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ সম্পর্ক, ঠিক আছে। এবার কর্ণ সম্পর্ক কি? বলছে যে আমরা যখন মেন্ডেলিফের যখন পিরিয়ডিক টেবিল তৈরি করা হয়েছিল তখনই বলা হয়েছিল যে আমরা যদি এরকম, এটা হচ্ছে গ্রুপ আর এটা হচ্ছে পিরিয়ড, তাহলে এটা গ্রুপ, এটা পিরিয়ড। তাহলে গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 13, তখন সেটা ছিল 3, গ্রুপ নাম্বার 40। আর এইখানে যদি বলি পিরিয়ড হচ্ছে সেকেন্ড পিরিয়ড আর হচ্ছে থার্ড পিরিয়ড। বলছে দ্বিতীয় এবং তৃতীয় যে পিরিয়ড পর্যায়, সেই পর্যায়ে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, গ্রুপ 14 এর যে মৌলগুলো আছে সেগুলোর মধ্যে যদি আমরা যদি দেখি তাহলে একটা সুন্দর প্যাটার্ন লক্ষ্য করা যায়। সেটা কি?
লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, অর্থাৎ লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম। তারপরে বলছে যে বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম আর বোরনের সাথে সিলিকন, অর্থাৎ এই যে কোনাকুনি, লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, বোরনের সাথে সিলিকন। এই যে কোনাকুনি যে মৌলগুলো আছে তাদের মধ্যে যে পর্যায়বৃত্ত যে ধর্মগুলো, অর্থাৎ মৌলের যে ধর্ম, সেই মৌলের পরমাণুর যে ধর্মগুলো, সেই ধর্মগুলোর মধ্যে মিল লক্ষ্য করা যায়। অর্থাৎ সেটা শুধুমাত্র সেকেন্ড এবং থার্ড পিরিয়ডের ক্ষেত্রে, এবং গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, বর্তমানে গ্রুপ 13 আর গ্রুপ 14, এই চারটা গ্রুপের ক্ষেত্রে আমরা দেখি কি যে এদের মধ্যে যে কোনাকুনি যে মৌলগুলো আছে সেই কোনাকুনি মৌলগুলোর মধ্যে আমরা কি করি যে সিমিলারিটি বা সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের সাদৃশ্য আছে, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের সাদৃশ্য আছে, বোরনের সাথে সিলিকনের সাদৃশ্য লক্ষ্য করা যায়। তো এই সাদৃশ্যটাকে আমরা বলছি কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ।